নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেয় সমালোচনা। আজকে কেন আবার এই প্রসঙ্গ উঠছে যে রাজনৈতিক দলগুলোকে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে? তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। এই গণভোটের এত ডেসপারেশন কেন? গণতান্ত্রিক স্পিরিটের বাইরে গিয়ে করতে হবে? তাহলে তো ডাল মে কুছ কালা হ্যায়। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। দাবি আদায়ের পথে দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল পাকা করব। 7 দিন বা এই সময় শেষ হবে, তারপরে আমাদের দিক থেকে কাজ শুরু হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন। তদন্তের ক্ষমতা পেল মানবাধিকার কমিশন। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে শেষ করতে হবে বিচার। মালয়েশিয়া যেতে সরকারি খরচ 79,000 টাকা হলো এজেন্সি নেয় 5 লাখ। দুদকের হাতে 525 কোটি টাকা আত্মসাতের তথ্য। 6 এজেন্সির বিরুদ্ধে মামলা। এবং একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নিয়েই দফায় দফায় বৈঠক নতুন প্রশাসকদের। দ্রুত কার্যকর না হলে অনাস্থা বাড়ার শঙ্কা। ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত। জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ারও সমালোচনা করে তিনি বলেছেন, বিএনপি রাজপথে নামে পরিস্থিতি ভিন্ন হবে। দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী। নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এ নিয়ে নাখোশ বিএনপি সহ তাদের মিত্ররা। তারা বলছেন, যে কোনো দাবি পূরণে মতামত নিতে হবে জনগণের। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এ নিয়ে সিদ্ধান্তের দায়িত্ব রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দেন, বিএনপি রাজপথে নামলে পাল্টে যাবে রাজনৈতিক পরিস্থিতি। নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘুরতে হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখন পর্যন্ত কোন বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন, বিএনপি কোন দেশে আসল দল নয়। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন। এদিন রাজধানীর বনানীতে ঢাকা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গণভোট পিআর ইস্যু সামনে এনে নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে একটি মহল। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিআর লাগবে আগে। এছাড়াও আরো অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের আলোচনায় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণভোট করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। তাই সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত সংসদে তা পাশ করতে হবে। গণভোটের যে বিষয়টা আসছে, এই বিষয়টা বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে কিভাবে আসতে পারে? আপনি যদি গণভোট করতে হয় তাহলে এই সংবিধান
পরিবর্তন করে গণভোটের প্রভিশন আগে আনতে হবে। তাহলে এই পরিবর্তনটা আপনাকে কোথায় করতে হবে? এটা তো সংসদে করতে হবে, এবং সংসদ হচ্ছে জনগণের রিপ্রেজেন্টেটিভ। নির্বাচন বানচাল করতে চায় যারা, তাদের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আপনি যদি আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নভেম্বরে গণভোটের দাবি আদায়ের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছে জামায়াতে ইসলামী। নেতারা বলেছেন, নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। 5 দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রার বাধার মুখে মৎস্য ভবন এলাকায় সমাবেশ করে 8 দল। পরে তাদের প্রতিনিধিরা স্মারকলিপি দিতে গেলে প্রধান উপদেষ্টার পক্ষে তা গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান। মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দলের নেতাকর্মীরা। অভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে পল্টন মোড়ে সমাবেশ করেন। জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরেই গণভোট দাবি করে নেতারা বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। গণভোট ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তারা বলেন, দলগুলোর মধ্যে আলোচনায় বিএনপি এবং সরকারকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। দাবি আদায়ের পথে অনেক ষড়যন্ত্র, দেশি বিদেশি নানান চক্র এখন সক্রিয় হয়ে উঠেছে। প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আরো 2 মাস পরে হবে, কিন্তু গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে, আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন। অসুবিধা কি? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। পরে স্মারকলিপি দিতে পল্টন মোড় থেকে গণমিছিল নিয়ে 8 দলের নেতাকর্মীরা যমুনা অভিমুখে রওনা হন। মিছিলটি মৎস্য ভবনের সামনে এলে আটকে দেয় পুলিশ। সেখান থেকে 8 দলের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে যমুনায় যান। প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, দলগুলো ব্যর্থ হলে সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আপনাদের দিক থেকে কি প্রস্তাব আসছে বা আসবে সেটার অপেক্ষায় আছি। এরপরে আমরা আমাদের অ্যাক্ট করা শুরু করব। পরে মৎস্য ভবন মোড়ে অপেক্ষারত নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান, তাদের দাবিগুলো সরকারকে পরিপূর্ণভাবে উপস্থাপন করেছে 8 দল। 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা দেখলাম যে আজকে কিন্তু ইসলামী 8 দল একসাথে সমাবেশ করেছে, একই সাথে আবার বিএনপির নেতারাও কিন্তু কথা বলেছেন, এবং 2 পক্ষ আসলে 2 অবস্থানে, 2 মেরুতে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে আসলে বিএনপি কি বলছে? রাব্বি, আপনাকে ধন্যবাদ। মূলত বিএনপির যে অবস্থানটি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটি হওয়ার কথা রয়েছে সেটি আসলে তারা একই দিনে চায়। এ ব্যাপারে কিন্তু আজ যশোরে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট মেনে নেওয়া হবে না। এর প্রেক্ষিতে কিন্তু তিনি আরও একটি কথা বলেছেন যে আপনি জানেন যে কদিন আগেই উপদেষ্টা মণ্ডলের বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কি করলে আসলে ভালো হয় সবার জন্য, এ ব্যাপারে 1 সপ্তাহ আসলে সব রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া হয়েছে। তারা যদি আসলে কোনো একটা সিদ্ধান্ত দেয় তবে সেদিকে বাস্তবায়নের দিকেই যাবে সরকার। এই বিষয়টির সমালোচনা করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে 9 মাসেরও অধিক সময় ঐক্যমত্য কমিশনে সবগুলো দল আলোচনা করেছে এবং তারপরও আসলে এখন আবার পুনরায় দলগুলোর কাছেই যদি সিদ্ধান্তের জন্য যাওয়া হয় তাহলে আসলে ঐক্যমত্য কমিশনের ফলাফলটা কি হলো। তিনি বলেছেন যে সনদ গণভোট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার একটা তীব্র সমালোচনা তিনি
করেছেন আজ যশোরে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মোশাররফ হোসেন তিনি বলেছেন যে নানা ইস্যু সামনে এনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। তিনি কিন্তু বিষয়টি ইঙ্গিত করেছে যে আপনি জানেন যে আজ রাজধানীর ঢাকার বুকে 8টি দল তারা নানা ইস্যুতে আসলে তাদের কর্মসূচি পালন করেছে, যে কর্মসূচি কিন্তু তারা গত সেপ্টেম্বর থেকেই দাবি করে আসছে। অন্যদিকে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি গোষ্ঠী, এমনটাই জানিয়েছেন বিএনপির আরেকজন জ্যেষ্ঠ নেতা আমির খসরু। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে বর্তমানে এই 8টি দল যারা রাজপথে সরব আছে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে এখন আসলে খুব সুন্দর সময় নয় আলোচনা করা। সেক্ষেত্রে শফিক, আপনি একটু আগে টেনেছেন আজকে 8 দলের শক্তি প্রদর্শনের কথা, তারা আসলে বক্তব্য কি তুলে এনেছেন? রাব্বি, মূলত তাদের 5টি দাবি আছে, যে দাবিতে গত 18 সেপ্টেম্বর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচির পালন করে আসছে এবং 4টি ধাপে কর্মসূচি পালন শেষে আজ 5ম ধাপের প্রথম কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। এবং তাদের অন্যতম দাবি যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট যেটি হতে হবে, সেই গণভোটটি জাতীয় নির্বাচনের আগেই। এ ব্যাপারে কিন্তু আজ যে 8 দলের অন্যতম শক্তিশালী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এই দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে আলোচনায় সরকার ও বিএনপিকেও সক্রিয় হতে হবে। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে সরকার শুধু সব দলগুলোর উপর দায়িত্ব দিয়ে দিল, সেই বিষয়টি আসলে সমীচীন নয়। তিনি বলেছেন যে সরকারও যদি রেফারির ভূমিকায় থাকে এবং একই সাথে সেই আলোচনায় যদি বিএনপিও আগ্রহী হয়, তবে জুলাই সনদ বাস্তবায়নে একটি সিদ্ধান্তে আসা সম্ভব। অন্যদিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে জনগণের দাবির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। কারণ তিনি উল্লেখ করেছেন যে তাদের যে 5টি দাবি, যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন, তারপর বিগত দিনে গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, অন্যদিকে যে যারা আওয়ামী দোসর ছিল তাদের রাজনীতির নিষেধাজ্ঞার যে দাবিগুলো, এই দাবিগুলো মূলত তিনি বলছেন যে এগুলো জনগণের দাবি, কিন্তু সেই দাবি পূরণে প্রায় 5 ধাপে যে কর্মসূচি দিতে হলো, এ বিষয়টিকে তিনি দেখছেন যে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বিধায়ী এখন পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে না। অন্যদিকে আজ যেহেতু 8টি দলের কর্মসূচি ছিল ঐক্যবদ্ধ কর্মসূচি এবং এই 8টি দলের অন্যতম বড় অংশীদার হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির সিনিয়র একজন নেতা গাজী আতাউর রহমান। তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে দরকার হলে জাতীয় নির্বাচন 2-1 মাস পরে হবে, কিন্তু গণভোট হতে হবে। তিনি এই কথার প্রেক্ষিতে যে যুক্তিটি দাঁড় করিয়েছেন, তিনি বলছেন যে গণঅভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছে একটি রাষ্ট্র সংস্কারের আশায়, রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায়, এবং সেই রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি এবং সেই জুলাই সনদটি আগামী জাতীয় নির্বাচনের আগেই হতে হবে বলেই কিন্তু তিনি দাবি করেছেন। এবং সেক্ষেত্রে যদি জাতীয় নির্বাচন একটু পিছিয়েও যায়, সেটাও সরকারের ভাবা উচিত বলে তিনি বলেছেন। অন্যদিকে দলগুলো আলোচনায় ব্যর্থ হলে সিদ্ধান্ত নেবে সরকার, এমনটাই কিন্তু আজ এই 8 দলের প্রতিনিধি যারা প্রধান উপদেষ্টা বরাবর তাদের 5 দাবির পক্ষে স্মারকলিপি দিতে গিয়েছিল, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সে অন্য আরেকজন যে উপদেষ্টা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, তিনি কিন্তু এই 8 দলের প্রতিনিধির সাথে কথা বলেছেন, তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যেহেতু সরকারের পক্ষ থেকে 2 দিন আগেই সব রাজনৈতিক দলকে আলোচনায় বসার জন্য বলা হয়েছে, তারা যদি ব্যর্থ হয় তারপর কিন্তু সরকার তাদের মতো সিদ্ধান্ত নেবে। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে এবং এ নিয়ে দলগুলোর মতবিরোধ এবং সরকারের অবস্থান, এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি পরের খবরে। এদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এমন মানুষের হাতে দেশের ভার তুলে দিতে বলেছেন যারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সন্ধ্যায় সিলেটে মহানগর জামায়াতের সুধী সমাবেশে একথা বলেছেন তিনি। জনগণের ভোটের পাহারাদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির। বলেছেন সরকার গঠনের সুযোগ পেলে জামায়াত অন্যায় কিছু করবে না। আমরা শিক্ষার পরিবর্তন আনতে চাই, আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই, সামাজিক সুবিচার আমরা কায়েম করতে চাই, বিধ্বস্ত অর্থনীতিকে রিস্ট্রাকচার পুনর্বিন্যাস আমরা করতে চাই। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। দল ধর্মের ভিত্তিতে টুকরা টুকরা হবে না এই জাতি। আর সবাই মিলে বাংলাদেশ এবং আমাদের স্বার্থের ব্যাপারে সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ। জনগণের উপরে ট্যাক্স বসানোর জন্য আমাদেরকে ভোট দেবে না, বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে।
জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে এনসিপি। সশরীরে কিংবা অনলাইনে 10,000 টাকা মূল্যে সংগ্রহ করা যাবে ফর্ম। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি জামাত যে কারো সঙ্গে জোট সম্ভব বলেও এ সময় জানিয়েছেন নেতারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানেই আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রির ঘোষণা। আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছে জনাব হাসান আব্দুল্লাহ সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমে আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। সংবাদ সম্মেলনে আরপিও সংশোধন ও গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কথা বলেন সম্ভাব্য জোট নিয়েও। এই আরপিওটা যে সংস্কার প্রক্রিয়ার মধ্যে যে আরপিওটা এসেছে, আবার তারা সরকারকে চাপ দিয়ে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। গণভোট আগে হবে নাকি পরে হবে এটা নিয়ে পুরো বাংলাদেশে মিছিল মিটিং চলতেছে। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এ মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। এদিকে রাঙ্গামাটিতে এনসিপির সমন্বয় সভায় জোট গঠন নিয়ে কথা বলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। যারা বুলেট নিয়ে প্রস্তুত আছে জনগণ তাদের ব্যালটের মাধ্যমে জবাব দিবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা বুলেট নিয়ে প্রস্তুত থাকুন, জনগণ আপনাকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য প্রস্তুত রয়েছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় কিলিং মেশিন। 2 সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারওয়ার বাবলার আধিপত্যকে কেন্দ্র করে রক্তাক্ত হয় চট্টগ্রাম। গত 8 মাসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্তত 5টি হত্যাকাণ্ড ঘটিয়েছে দুই পক্ষ। সবশেষ টার্গেট কিলিংয়ের শিকার হলেন খোদ বাবলা। জেলে বসেই পুরো পরিকল্পনা করে ছোট সাজ্জাদ। তবে এখনও এই ঘটনায় কোনো মামলা হয়নি। আর এসব হত্যাকাণ্ডকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। তাদের অনুসারীরা নগরীর বায়েজিদে বিএনপির গণসংযোগকে কাজে লাগিয়ে সাজানো হয় এই টার্গেট কিলিং মিশন। বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী ছিল ছোট সাজ্জাদ ও বাবলা। নগরীর বায়েজিদের 5 লাইশ ও চাঁদগাঁও এলাকায় আলাদা সাম্রাজ্য গড়ে তোলেন তারা। আধিপত্য বিস্তারে 2015 সালে জামিনে বের হয়ে আলাদা বলয় গড়ে তোলে বাবলা। এরপর থেকে শুরু হয় দুজনের বিরোধ। স্বজনদের দাবি ছোট সাজ্জাদই তাকে হত্যা করেছে। পুলিশ বলছে গত 30 মার্চ নগরীর এক্সেস রোডে বাবলাকে হত্যা করতে প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। সেদিন বাবলা বেঁচে গেলেও এবার সফল কিলিং মিশন। আর ছোট সাজ্জাদ জেলে বসে নিয়ন্ত্রণ করে তার পুরো সাম্রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ায় গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুই গ্রুপ। জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। এছাড়াও আরও কতগুলো ডাইমেনশন আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি। এদিকে বিএনপির জনসংযোগে চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। নেতারা জানান অনাকাঙ্ক্ষিত ঘটনা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, নির্বাচনকে বিলম্বিত করতে চায়, এখানে তাদের কোনো অন্যভাবে এটাকে তাদের দুটি দলের মধ্যে যে বিভেদ সেটাকে কেউ ব্যবহার করতে চাচ্ছে কিনা, এই কথাগুলো উঠে আসছে কিনা জনগণের মনে। বাবলার মরদেহ এখনও হাসপাতালের মর্গে রাখা আছে। সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময়ে আরও থাকছে। নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, 3 কারখানা সহ 2 শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন। আশুলিয়ায় 600 চুলা জব্দ, বিপুল পরিমাণ সরবরাহ পাইপ উচ্ছেদ। গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আর বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আতঙ্কের এক শব্দ গুম।
রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4,000 মানুষকে গুমের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে মানবাধিকারের এমন লঙ্ঘন বলে অভিযোগ করে আসছিল বিভিন্ন সংগঠন। এমন প্রেক্ষিতে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আইনের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ মানে কন্টিনিউম অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা করা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনের ফলে আর কোনো সরকার গুমের মতো অপরাধ করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। একীকরণ 5 ব্যাংকের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন নতুন প্রশাসকরা। দ্রুত মার্জার কার্যকর না হলে অনাস্থা বাড়বে বলে সংখ্যা গ্রাহকদের। যাকে পাতালে প্রয়োজন অন্তত 5,000 টাকা, তবে ব্যাংকে এসে মাত্র 1,500 টাকা নিয়ে তাকে ফিরতে হলো। এমন অবস্থা থেকে এবার নিস্তার চান তিনি। আমার টাকা 5,000 লয়, যেহেতু আমার কম বেশি আছে, আমার মাত্র দেশে 1,500। সরকার যদি এরা দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো। মার্জার প্রক্রিয়ায় প্রশাসক নিয়োগের খবরে কতদিনে আমানতের অর্থ তোলা যাবে সে প্রশ্ন নিয়ে অনেক আমানতকারী আসেন ব্যাংকে। জানান, অসহায়ত্বের কথা, স্বস্তি যেন সাময়িক না হয় সে আকুতিও তাদের। এইবারই বোধহয় প্রথম এরকম একটা পদক্ষেপ নিল আর আমানতকারীদের জন্য 2-3 মাস ভিতর হইলে আমাদের সুবিধা আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী ব্যাংকগুলোতে এলসি খোলা সহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান শাখা ব্যবস্থাপকরা। মার্জার প্রক্রিয়া ব্যাংকগুলোতে গতি ফেরাবে বলে আশ্বস্ত করেন গ্রাহকদের। আগের মতো আপনারা ব্যাংকিং করবেন, বিজনেস করবেন, আমাদের সাথে যেসব বিজনেস অ্যাকাউন্ট আছে সেগুলো তাদেরকেও আমরা বার্তা অলরেডি আমরা পৌঁছে দিয়েছি, তারা আমাদের সাথে যোগাযোগ করছে। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ব্যাংকগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠকে বসেন নতুন প্রশাসকরা। ব্যাংক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করতে আঞ্চলিক শাখা সচল রাখার বার্তা দেন তারা। আর নতুন প্রশাসকের প্রতি আস্থা রাখার আহ্বান বাংলাদেশ ব্যাংকের। নতুন যে ম্যানেজমেন্ট, অস্থায়ী ম্যানেজমেন্ট সৃষ্টি হলো, তাদের উপরও আস্থা রাখেন। তাদের কাছে আপনাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। একই সঙ্গে বিনিয়োগ বাজারে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে আসার সুযোগ নেই বলেও জানান মুখপাত্র। ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বেড়ে গিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে শক্তিশালী টাইফুন কালমেঘের তাণ্ডবে ফিলিপিন্সে মৃত্যুর মিছিল, প্রাণহানি বেড়ে 140, এখনও নিখোঁজ 127। সেবু প্রদেশে বন্যায় ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি। মালয়েশিয়া যেতে সরকারি খরচ 79,000 টাকা হলেও এজেন্সি নেয় 5 লাখ। 525 কোটি টাকা আত্মসাতের তথ্যের ভিত্তিতে 6 এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে, মালয়েশিয়া যেতে সরকারি খরচ 79,000 টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় 4.5 থেকে 5 লাখ টাকা। বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছে তারা।
সংস্থাটির কবজায় এখন 101 রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার 6টি এজেন্সির বিরুদ্ধে 525 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এ নিয়ে 31টি এজেন্সির বিরুদ্ধে মামলা হলো। 6টি এজেন্সির রিপোর্ট আমরা দাখিল করা হয়েছিল, সেটা কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে, সেগুলি আপনাদেরকে অবহিত করলাম। আরও যেগুলি ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে অনুমোদন সাপেক্ষে, সেগুলি আপনাদেরকে আমরা অবহিত করব। এদিন প্রায় 858 কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। ইতিপূর্বে জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি, 3টি চুন কারখানা গড়িয়ে দেওয়া সহ 2 শতাধিক আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অন্যদিকে আশুলিয়ায় 600 চুলা জব্দ করা হয়েছে। এক্সকেভেটর দিয়ে একের পর এক গুঁড়িয়ে দেওয়া হয় 3টি চুন কারখানা, বিচ্ছিন্ন করা হয় অবৈধভাবে গ্যাস সংযোগ। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পিরোজপুর ও ঝাউচর এলাকায় 4টি স্থানে চলে অভিযান। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় 7টি ভাট্টি গুঁড়িয়ে দেওয়া সহ জব্দ করা হয় অবৈধ 1300 ফুট পাইপ, 33টি বার্নার ও প্রায় অর্ধশত রাইজার। পরে 200 অবৈধ আবাসিক গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ। অন্যদিকে আশুলিয়ায় বিভিন্ন এলাকায় প্রায় 3 কিলোমিটার অবৈধ সরবরাহ পাইপ উচ্ছেদ করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় 6 শতাধিক চুলা। অভিযানের সময় স্থানীয়দের বাধার মুখে পড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাতের সময় শক্তিশালী টাইফুন কালমেঘের তাণ্ডবে বিপর্যস্ত পুরো ফিলিপিন্স। মৃতের সংখ্যা বেড়ে 140 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন 127 জন। ঘূর্ণিঝড় কালমেঘের আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্সের মধ্যাঞ্চল। টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে সেবু প্রদেশের নদীগুলো উপচে পড়েছে। নদীর ধারে গুড়িয়ে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে যানবাহন। স্থানীয় প্রশাসনের মতে এই প্রদেশেই মারা গেছেন অর্ধশতাধিক মানুষ। লিলুয়ান শহরে একদিনের ব্যবধানে উদ্ধার করা হয়েছে 35টি মরদেহ। প্রবল স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, নেই মাথা গোজার ঠাঁই। অনেকের বাড়ি ডুবে যাওয়ায় আশ্রয় নিয়েছেন ছাদে, রয়েছেন সাহায্যের অপেক্ষায়। স্থানীয় এক বাসিন্দা জানান তার প্রতিবন্ধী বোন বন্যার পানিতে ঘরের ভেতরেই আটকে মারা গেছেন। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। প্রায় 2 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। দেশটির কর্মকর্তারা বলছেন দীর্ঘদিনের অবৈধ খনন আর দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এই ভয়াবহ পরিস্থিতি। গত মাসের 6.9 মাত্রার ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে না উঠতেই নতুন করে টাইফুনের আঘাত যেন মরার উপর খাড়ার ঘা। ফিলিপিন্সে তাণ্ডবের পর ভিয়েতনাম উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন কালমেঘি। বর্তমানে এটি দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা শুক্রবার সকালে ভিয়েতনামে আঘাত হানতে পারে ঝড়টি। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় থাইল্যান্ডেও সতর্কতা জারি করা হয়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। বিপিএলের 12তম আসরে অংশ নিতে যাওয়া 5 ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল। গেল মঙ্গলবার যাচাই বাছাই শেষে 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বোর্ড। আজ দলগুলোর নাম চূড়ান্ত করা হয়েছে। আগের নামেই খেলবে সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। গেল আসরে অংশ নেওয়া ঢাকা ক্যাপিটালস। বদলেছে সিলেটের নাম, নতুন নাম সিলেট টাইটান্স খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। নানা কৌশলে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে বিএনপি। কোনোভাবেই আগে মানা হবে না গণভোট। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলগুলোকে দেওয়ার সমালোচনা। নভেম্বরে গণভোট ঠেকাতে দেশি বিদেশি চক্রান্তের অভিযোগ জামায়াতের। 5 দাবিতে যমুনায় 8 দলের স্মারকলিপি। দলগুলোর ঐক্য না হলে সিদ্ধান্ত নেবে সরকার। এবং জাতীয় নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। দাম 10,000 টাকা। সনদ বাস্তবায়নের পক্ষে থাকলে বিএনপি কিংবা জামায়াতের সঙ্গে জোট করার ইঙ্গিত। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।